ওয়েলকাম মক ইউটিউব চ্যানেল, বেস্ট ইউটিউব চ্যানেল ফর কম্পিটিটিভ এক্সামের জন্য। প্রত্যেক দিন এভরি 50টা করে ফুডের এসআই মক টেস্ট হয়। আজকে ডে নাম্বার হচ্ছে 10। ওকে, প্রথম কোশ্চেন দেখো, খুব সুন্দরতম কোশ্চেন। অলরেডি অনেক অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা আসা কোশ্চেন, পিলি থেকে মেন্সেও কিন্তু এই কোশ্চেনটা আসা। বলছে কোন প্রতিহার রাজ আদি বরাহ উপাধি নিয়েছিলেন? মিহির বোস, দ্বিতীয় নাগভট্ট, প্রথম নাগভট্ট, মহেন্দ্র প্রতাপ। আচ্ছা, অ্যান্সারটা বলার আগে একটু বলে দিই যে দেখো, এক থেকে শুরু করে 9টা কিন্তু মক অলরেডি আছে। ফুল মক টেস্ট ইউটিউবে প্রথম ফুল 50 নম্বরের মক টেস্ট হয় শুধুমাত্র এই মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। তোমাদের জন্য আরো ক্লার্কের হবে, ডাব্লিউবিসিএস মেন্স হবে, সিজিএল মেন্সের হবে, সিএইচএসএল এর মেন্সের হবে, পিলির হবে। প্রত্যেকটা চাকরির পরীক্ষার প্রত্যেক দিন মক হয় এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা নতুন আছো, প্রথম সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে রাখো। তোমার পক্ষে বেস্ট ইউটিউব চ্যানেল হয়ে দাঁড়াবে এই ইউটিউব চ্যানেল। এবং নিচের কমেন্টে অবশ্যই জানাও। কমেন্ট জানালে কি হবে, বেশি বেশি লোকের কাছে এটা পৌঁছাতে পারে। তো অবশ্যই নতুন ইউটিউব চ্যানেল, খুবই কম সাবস্ক্রাইবার। আমি আশা করি যাদের দর্শক যারা আছো তাদের অবশ্যই বলবো যাতে তোমরা কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো, যাতে এই ইউটিউবটা যেন অনেক জায়গায় স্প্রেড ডাউন হয়, স্প্রেড হয়। এটা খুব ইম্পর্টেন্ট। স্প্রেড না হলে কখনোই সেটা বেশিতে ফলোয়ারে, বেশিতে লাইকে, বেশি ওয়াচে কিন্তু যাবে না, বেশি ভিউয়ার কিন্তু হবে না। তো স্প্রেড করা তোমাদের দায়িত্ব, স্প্রেড করা আমার দায়িত্ব। আমি হচ্ছে প্রত্যেক দিন তোমাদের 50টা করে ইউটিউবে প্রথম, হ্যাঁ, মক নিয়া করাবো প্রত্যেক দিন। সেটা সিজিএলই হোক আর মেন্সেরই হোক এবং ফুডের এসআই হোক আর ক্লার্কেরই হোক। তাহলে বেস্ট ইউটিউব চ্যানেল কিন্তু তোমাদের অ্যাঙ্গেলে প্রত্যেক দিন যদি ভিডিও দেখো, প্রত্যেক দিন আমার সাথে যদি থাকো, তো অবশ্যই তোমার কিন্তু চাকরির পরীক্ষায় অনেক অনেক জিকে, অনেক অনেক ম্যাথের প্রবলেম সলভ হয়ে যাবে। অনেক কিছু রিভিশন তোমার কিন্তু হয়ে যাবে। তাই এখনো বলছি, শেয়ার করো, কমেন্ট করো, জানাও অবশ্যই কেমন লাগলো ভিডিও, আরো চাও কিনা এরকম ভিডিও। অবশ্যই আমি অবশ্যই তোমাদের জন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। তোমরাও যেন তোমাদের পক্ষ থেকে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। শুরু করা যাক। হুম। প্রথম এই কোশ্চেনটা অত্যন্ত ভালো কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা অনেকবার এই কোশ্চেনটা আসে। আর আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু এক্সপ্লেনেশন করি, হবে আমি কিন্তু করে দিই এক্সপ্লেনেশন। মানে এটার সম্বন্ধে, এর রিলেটেড সম্বন্ধেও কি কি প্রশ্নগুলি আগত হতে পারে, শুধু উত্তর বলে ছেড়ে দিই না। অন্যান্য কিন্তু ইউটিউব চ্যানেল শুধুমাত্র উত্তর ছেড়ে খেটাঘাত বেরিয়ে যাবে, কিন্তু আমি তা করি না। দেখো তার প্রমাণ দেখো এখানটায়। কোন প্রতিহার রাজ আদি বরাহ উপাধি পায়? ভিবিআই, ভিবিআই, ভিবিআই। প্রত্যেক অত্যন্ত ইম্পর্টেন্ট। 1 নম্বর এর অ্যান্সার কি? মিহির ভোজ। অ্যান্সার কি? মিহির ভোজ। এই মিহির ভোজ, এটি কি গুর্জার প্রতিহার বংশের একজন শাসক ছিলেন? দেখো বলেছিলাম না আমি পুরো এক্সপ্লেনেশন করি, যাতে এর সম্ভাব্য কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো মিহির ভোজ, যাকে বলে ভোজ নাম্বার ওয়ান, ভোজ ওয়ান, ঠিক আছে, তিনি গুজরাট প্রতিহার বংশের একমাত্র শাসক ছিলেন। তিনি নাগভট্ট টু এর কিন্তু পৈত্র ছিলেন। ওকে, মনে রাখবে। এবং এই মিহির ভোজ কিন্তু বিষ্ণুর উপাসক ছিলেন। মিহির ভোজ কাজ কিসে ছিলেন বলে? বিষ্ণুর উপাসক ছিলেন। ওকে। এবং তিনি কিন্তু তার মানে ওই তার যে তার চিহ্ন মানে, মানে সে আদির কি হচ্ছে আদি বরাহ উপাধির, তার যে মুদ্রার উপরে তিনি খোদাই করা হতো, মানে তার যে উপাধি সেটা হচ্ছে মুদ্রার উপরে কিন্তু সে কিন্তু খোদাই করে রাখতো। তাহলে কি কি কোশ্চেন আসতে পারে? আদি বরাহ উপাধি, এই যে এটি একটি তার মুদ্রার উপরে খোদাই করে রাখতো, এই মুদ্রার উপরে খোদাই করা কোন, কে করেছে? মিহিরভোজ করে। মিহিরভোজ কোথাকার বংশ রাজা ছিল? প্রতিহার গুর্জার প্রতিহার বংশের রাজা ছিল, একজন সম্রাট ছিলেন, শাসক ছিলেন। তিনি ছিলেন নাগভট্টের দুইয়ের পৈত্র ছিলেন এবং তিনি কিন্তু বিষ্ণুর উপাসক ছিলেন। পরীক্ষায় কিন্তু আসে নিচের কোনটি বিষ্ণুর উপাসক, এটাও কিন্তু পরীক্ষায় আসে, অলরেডি আসা কোশ্চেন। হ্যাঁ, তো আমি তাও তোমাদের কিন্তু রিপিট করে দিলাম। নেক্সট, একটি ন্যানোমিটারের সমান কত? 10⁻9 -9 মিটার, 10⁻12 মিটার, 10 কোনো 9 মাইন নেই, অনলি মাত্র 9 আছে, প্লাস আছে 10⁻12। দেখো ন্যানোমিটার তাহলে অবভিয়াসলি মাইনাসে হবে, কারণ খুবই ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম ইউনিট, তাই না? তাহলে এগুলি প্লাস গুলি তো অবশ্যই আউট হয়ে গেল এখান থেকে। দেখো 10⁻12 নাকি 10⁻9 হবে? সঠিক আছে, ন্যানো মানে হচ্ছে 9, তাহলে 10⁻9 মিটার। 10⁻9 মিটার, এটি কিন্তু একটি ম্যাট্রিক্স পদ্ধতির, এটা কি দৈর্ঘ্যের একক, অবশ্যই জানবে দৈর্ঘ্যের একক। ওকে,
দৈর্ঘ্যের এককের নাম হচ্ছে, এবং এর গ্রিক শব্দ অর্থ হচ্ছে ন্যানোস। ন্যানোস থেকে এসছে, ন্যানোস, NaNaNOS, ন্যানোস থেকে এসছে। 10⁹ মিটার ন্যানোমিটারের সমান। ভালো কোশ্চেন এটা। এর আগের দিন ফার্মি পড়েছো, তাই না? এর আগের দিন ফার্মি পড়েছো, তাহলে ফার্মি কত, আগের ভিডিও দেখে নাও। প্রত্যেক কোশ্চেনের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু আমাদের মক হয়। 50টা মক ফুডের এসে প্রত্যেক দিন, মানে বুঝতে পারছো কতগুলি হবে? 30 দিনে 30টা মক টেস্ট। তোমার ওই ফুডের এসআই মার্চে পরীক্ষা হবে, মার্চেটাকে তোমার নেই নেই করে 60-70টা কিন্তু মক হয়ে যাবে। আর 60-70টা যদি মক করে যেতে পারো, জিকেতে তোমাকে কেউ আটকাবে না। জি শুধুমাত্র ফুডের এসআই বলে কথা নয়, ক্লার্ক, অন্যান্য এই তো কোশ্চেন, এইগুলি ক্লার্কের আসবে, ডাব্লিউবিসিএস পিলি আসবে, ডাব্লিউবিসিএস মেন্সে আসবে, অন্যান্য এসএলএসটি, তারপরে তোমার হচ্ছে এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু এই একই তো কোশ্চেন আসবে। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো একটা পড়া মানে অনেক কিছুই পড়া হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত হও, এবং অবশ্যই তোমাদের কাছে এটাই সাপোর্ট জন্য কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এটা জানো সবাই জানো। অরণ্যক গ্রন্থে রচিয়েতাকে? অরণ্য হুতুম পেঁচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার কি অরণ্যক। তোমরা অবশ্যই এটা অবশ্যই অনেকে পড়েছো অরণ্যক, বা স্কুলের স্কুলের বইয়েতেও আছে। তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, সরকারিভাবে ভারতীয় অর্থনীতিকে মিশ্র অর্থনীতি হিসাবে ঘোষণা করা হয়েছিল কোন শিল্পনীতি প্রণয়নের মধ্যে? 1948 শিল্পনীতি প্রণয়ন, 1956 শিল্পনীতি প্রণয়ন, 1973, 1980। সঠিক অ্যান্সার কি? মিশ্র যখনই বলা যায় সেটা হচ্ছে 1956। ভালো কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন। সরকারিভাবে ভারতের অর্থনীতিকে মিশ্র অর্থনীতি ঘোষণা করা হয় 1956 সালে, মনে রাখবে। ওকে, এই মিশ্র অর্থনীতি মানে কি বলতো? এটি কি হচ্ছে ওই ধনতান্ত্রিক এবং সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক অর্থনীতির সংমিশ্রণ রূপ ভারতবর্ষ। একটা ধনতান্ত্রিক ক্যাপিটালিস্ট ইকোনমির একটা এক্সাম্পল কি হবে? যেমন ইউএসএ, চায়না, না চায়না হবে না, ইউএসএ, সিঙ্গাপুর, এগুলি কিন্তু ক্যাপিটালিস্ট। ওকে, আর যদি বলা হয় একটা হচ্ছে তুমি যদি বলা যে চায়না, চায়না হবে, হবে কেন হবে না? আচ্ছা, যদি সোশ্যালিস্ট বলা হয় তাহলে রাশিয়া হবে। চায়না মানে সোশ্যালিস্ট, আই হোপ চায়না সোশ্যালিস্ট, ঠিক আছে? তাহলে এর মধ্যে কিন্তু, এর মধ্যে কি আছে, দুটোই আছে। আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, এগুলি কি দুটোই মিশ্র অর্থনীতিকে এরা কিন্তু মানে হচ্ছে আমরা নিই। তা কততে নেওয়া হয়? 1956 সালে নেওয়া হয়। চারটে কোশ্চেন করতে দেখো কত সুন্দর আমি এক্সপ্লেনেশন করছি প্রত্যেকটা কোশ্চেন। মানে ভাবো তারা চারটে, এখনো 46 কোশ্চেন বাকি রয়ে যাচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন কতগুলি আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি বলো, বর্ণনা করছি বলো, আমি পুরো টোটালি সুন্দর করে এক্সপ্লেন করছি। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে তোমাদের কাছে। নেক্সট, 23তম কমনওয়েলথভুক্ত দেশগুলির আইন সম্মেলন কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? গোয়া, উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার কি হবে? 23তম কমন, ভালো আপডেট কোশ্চেন, কমনওয়েলথভুক্ত দেশগুলির মধ্যে আইন সম্মেলন হয়, সেটা হচ্ছে অপশন নাম্বার, রাজ্য হচ্ছে গোয়া রাজ্যে হয়, মনে রাখবে। আচ্ছা, গোয়া রাজ্যের গভর্নর কে? যদি বলা হয় গোয়া রাজ্যের গভর্নর কে? কে হচ্ছে এই 23 বা 23তম কমনওয়েলথভুক্ত দেশগুলির মধ্যে আইন সম্মেলন করে? কে? তা বলো, এটার অ্যান্সার কি হবে তাহলে, দেখছো? আচ্ছা, বলি তাহলে, বলে দিই। গোয়ার গভর্নর হচ্ছে পিলাই। আমি তো এরকম ভাবে মুখস্থ করেছি, গোয়া পিলা, যাই হোক, পিলাই, P.S. শ্রীধর পিলাই, পিলাই, গোয়া পিলা। তাহলে হচ্ছে পেয়েছে P.S. শ্রীধর পিলাই। নেক্সট, ভারতের তুলো চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল কি? যেখানে কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায়, যেখানে কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায় সেইখানটায় নেবে। যেখানে কৃষ্ণ মৃত্তিকা লাভা গঠিত অঞ্চলে পাওয়া যাবে। কিচ্ছু এখানে কোনো রকমের অপশন টেস্ট জাস্ট না জানলেও পারবে অনেকে, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে। কি হবে অপশন? দক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল, সেইখানটায় কি হয়? কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকাকে কিন্তু রেগুর মৃত্তিকা বলা হয়, এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়? রেগুর মৃত্তিকা বলা হয়। এখানটা কিন্তু তুলো সব থেকে
মাল লাভাগঠিত অঞ্চলে তুলা চাষের পক্ষে বেশি উপযোগী। নেক্সট, সরি দাঁড়াও, না, জলপাইগুড়ির বিজন বাড়িতে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র, সৌর বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, বায়ুবিদ্যুৎ কেন্দ্র। তাহলে বুঝতেই পারছো উপর থেকে নিচের দিকে নামছে, নিশ্চয়ই জল ওখানটায় তিস্তা তোর্সা থেকে জলের কিছু একটা ব্যাপার স্যাপার আছে, তাহলে বুঝতেই পারছো। তাহলে জলবিদ্যুৎ কেন্দ্র হবে, তাই না? জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র হবে, জলবিদ্যুৎ অপশন মানে কিচ্ছু না, না জানলে অনেকেই অ্যান্সার করে আসতে পারবে। এই জলবিদ্যুৎ কেন্দ্র বিজন বাড়িতে আছে, জলবিদ্যুৎ কেন্দ্র জলপাইগুড়িতে বিজন বাড়িতে, নামটা কি বলে দেখো, বিজন বাড়ি তে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এছাড়াও আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি অবশ্যই বলবো, মানে টোডো, যে উপজাতি উপজাতি টোডো, তোমার নামটা শোনা যাচ্ছে টোডো। টোডো কিন্তু সব থেকে অতি এই এখানটা কিন্তু জলপাইগুড়ি টোডো পাড়া আছে। এখানটা পৃথিবীর সব থেকে বিরল জনগোষ্ঠী, পৃথিবীর ক্ষেত্রে, শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, পৃথিবীর সব থেকে বিরল জনগোষ্ঠী টোডো, এর কিন্তু এই জলপাইগুড়িতে অবশ্যই রয়েছে। ঠিক আছে, অবশ্যই। আর জলপাইগুড়ি কি জন্য বিখ্যাত? জলপাইগুড়ি হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যের জন্য বিখ্যাত, গরুমারা অভয়ারণ্যের জন্য বিখ্যাত, বক্সাদুয়ার ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত। জলদাপাড়া অভয়ারণ্য, গরুমারা অভয়ারণ্য এবং বক্সাদুয়ার ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত। ঠিক আছে, নেক্সট, তাসের দেশ নাট্য গ্রন্থটি কার লেখা? ভিবিআই, ভিবিআই স্টার 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 যতগুলো স্টার দেওয়া যাবে, অনেকবার এই কোশ্চেনটা আসা কোশ্চেন। তাসের ঘর নাট্যগ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এটা যদি আসতেই পারে না, আসবে না, বাট সাপোজ যা যে হারে কোশ্চেন চাইছে, যে হারে কোশ্চেন কম্পিটিশন বেড়ে গেছে, কি যে হারে কোশ্চেন করাচ্ছে, ওরা করছে, তাহলে কিন্তু এরকমই কোশ্চেন কিন্তু আসতেই পারে। তাহলে সুভাষচন্দ্র বসুর, তার কে উদ্দেশ্য করে, তাকে দেশনায়ক সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসুকে আমাদের দেশনায়ক বলা হয়। সুভাষচন্দ্র বসু মানে তার উদ্দেশ্যে উৎসর্গ করে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাসের ঘর নাট্যগ্রন্থটি কিন্তু লিখেছেন। নেক্সট, ভারতের ইংরাজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের কথা প্রথম কোন ইংরেজ বলেছে? আচ্ছা, ভারতের ইংরাজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষা, চার্লস গ্র্যান্ট, লর্ড ওয়েলেসলি, হ্যালডেন, ডিরোজিও। না, ইংরেজি তাহলে এটা ডিরোজিও হবেই না, চার্লস গ্র্যান্ট, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1900, না 1900 হবে না, 1792 সাল, হ্যাঁ 1792 সাল চার্লস গ্র্যান্ট সর্বপ্রথম একটি পুস্তিকা প্রকাশের মাধ্যমে ইংরেজি শিক্ষার প্রস্তাব কিন্তু দেন। ঠিক আছে, ইংরেজরা অনীহা ছিল, মানে এই যে চাইছিল না যাতে মানে দেশীয়রা ইংরেজি ভাষা তারা কিন্তু শেখে। ঠিক আছে, ভারতীয়রা যেন, এর ফলে কি হয়, যদি ইংরেজি ভাষা যদি শেখে তাহলে ভারতীয়দের মধ্যে কি হবে, স্বাধীনতা আগ্রহটা বাড়বে, স্বাধীনতা বোধ কিন্তু বাড়বে। তাই বলে এই কারণে তার কিন্তু সেই প্রয়াসটা কিন্তু মানে একটু ব্যর্থ হয়ে যায়। তাহলে কিন্তু তার প্রয়াসটা কিন্তু ভালো ছিল। তাহলে অ্যান্সার কি হবে? চার্লস গ্র্যান্ট, তিনি কিন্তু ইংরেজি ভাষা আর পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের কথা প্রথম ইংরেজি ইংরেজ হিসাবে তিনি কিন্তু আমাদের ইংরেজদের কাছে কিন্তু তুলে ধরে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা, কিন্তু সেই লেভেলের কোশ্চেন এটা। নেক্সট, এদেশের এদেশের অর্থনীতি পরিকল্পনা বাজারের সিদ্ধান্তগুলিকে কাজে লাগিয়ে পরিকল্পনা খসড়াগুলি তৈরি করা হচ্ছে ব্যাপকভাবে। কোন পরিকল্পনা সময়কাল থেকে হয়? দ্বিতীয় পরিকল্পনা, সপ্তম পরিকল্পনা, অষ্টম পরিকল্পনা, দশম পরিকল্পনা। এটির অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, অষ্টম পরিকল্পনা। এই অষ্টম পরিকল্পনা থেকে এদেশের অর্থনৈতিক পরিকল্পনা, যে বাজারে যে সিদ্ধান্তগুলিকে কাজে লাগিয়ে পরিকল্পনা খসড়া তৈরি করা হয়। আচ্ছা, অষ্টম পরিকল্পনার আর হচ্ছে প্রধানমন্ত্রী কে ছিল? অর্থমন্ত্রী কে ছিল? ইম্পর্টেন্ট, মানে বলছে দেশীয়, মানে এদেশের, মানে বাইরে থেকে কোনো কিছু না নিয়ে এসে এদেশের যেগুলি রয়েছে বাজারের সিদ্ধান্ত সেগুলিকে কাজে লাগিয়ে খসড়া প্রস্তুত করো। তখন আমাদের কিন্তু ফরমার প্রাইম মিনিস্টার যে মনমোহন সিং তখনকার দিনে কিন্তু অর্থমন্ত্রী ছিল, এবং নরসিংহ রাও ছিল কিন্তু ভিভিআই, নরসিংহ রায়ের টাইমে, হ্যাঁ, নিউ পলিসি নীতি কিন্তু নেওয়া হয়েছিল 1951 থেকে 1997 সাল।
বা 92 থেকে 97, ঠিক আছে, 92 হবে কেন, 92 থেকে 97। নরসিংহ রাও এবং অর্থমন্ত্রী কি মনমোহন সিং, ইম্পর্টেন্ট। অষ্টম পরিকল্পনা, এটাও কিন্তু একটা সুন্দর কোশ্চেন। নেক্সট, বুঝতেই পারছি সব কটা কোশ্চেন কিন্তু সুন্দর। যারা দেখছো তারা অবভিয়াসলি এনজয় করো, এনজয় করো, সিরিয়াসলি বলছি এনজয় করো। সম্পূর্ণ ভিডিও দেখো, এনজয় করো, প্রত্যেক দিন এনজয় করো। দেখো তোমার জিকে পুরো একদম হাই লেভেলে চলে যাবে। কি লেভেল চলে যাবে তুই বুঝতে পারছো না, বাট তুমি তুমি 20খানা, মিনিমাম 20খানা তুমি দেখো ভিডিও, তারপরে দেখো তোমার জিকে লেভেল কোন কোন লেভেলে যায়। কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করবে। কমেন্ট করলেই ভিউয়ার পরিমাণ বাড়বে, এটা আমার তোমার মধ্যে প্রতি রিকোয়েস্ট। অনেকে দেখে, অনেকে কমেন্ট করে না, লাইক করে না, এসব বেকার। কেন বলো তো, কিছু কমেন্ট করলে, কিছু ভিউ করলে, কিছু লাইক করলে কি হবে, যে ভিডিওটা করছে তুমি তো কিছু না কিছু উপকৃত পাচ্ছ তার মাধ্যমে। তাহলে তুমি কমেন্ট আর লাইক করলে কি কি এমন এসে যাবে, এর ফলে কি সে আরো বেশি তোমাদের জন্য আরো বেশি ভিডিও আনতে পারবে। তাহলে কমেন্ট তো করা অত্যন্ত অত্যন্ত, মানুষ মানুষকে কমেন্ট করে, মানুষকে আর অন্য কাউকে কমেন্ট করতে চায়, তাই না? তো কমেন্ট করো, ভালো কমেন্ট করো, নিচে কমেন্ট করো, যাতে ভিউয়ার পরিমাণ বাড়ে। নেক্সট, কমনওয়েলথ গেম অফ সাল, কমনওয়েলথ, কমনওয়েলথ দেখো, 23তম কমনওয়েলথ কে করলো, গোয়াতে। কোন রাজ্য করলো আইন সম্মেলন? গোয়াতে। কে ছিল? পিলাই, পিএস পিলাই, ঠিক আছে, মনে রাখবা। আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলে দিলাম কিন্তু অ্যান্সার, পিএস শ্রীধর পিলাই, ঠিক আছে, মনে রাখবা। নেক্সট, এখানে বলছে কমনওয়েলথ গেমস কতটা প্রথম, প্রথম অনুষ্ঠান, প্রথম বলেছে, প্রথম। তাহলে হচ্ছে 1938, 1930, 1935, 1934। সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, 1930 সাল। 1930 সাল সর্বপ্রথম কমন গেমস প্রতিযোগিতা সর্বপ্রথম প্রবর্তিত হয়। এটি কি 4 বছর অন্তর অন্তর কিন্তু এটি হয়, ঠিক আছে। 2022 সালে কমনওয়েলথ গেম, 2023-এ কমনওয়েলথ গেমটা হয়েছে, তুমি এইমাত্র দেখলে গোয়া। এবং যদি 2022-এ বলে, প্রিভিয়াস ইয়ারে যদি বলা হয়, তাহলে হচ্ছে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের বার্মিংহাম, মনে রাখবে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হয়। আসবে না, বাট তাও জেনে রাখো, ইংল্যান্ডের বার্মিংহাম, 2022-এ। নেক্সট, 27.1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য কত? সরি, 67, তো হ্যাঁ, 67 গ্রাম প্রোটিনের তাপন মূল্য কত? 2.3 কেজি ক্যালোরি পার গ্রাম, 3.3 কেজি ক্যালোরি পার গ্রাম, 4.3 কেজি ক্যালোরি পার গ্রাম, এবং হচ্ছে 5 সঠিক আনসার কি হবে? সঠিক আনসার সি ইজ রাইট আনসার, 4.3 ক্যালোরি পার গ্রাম। 1 গ্রাম খাদ্য জারণে, 1 গ্রাম খাদ্য জারণে যে তাপ শক্তি নির্গত হয় তাকেই বলা হয় তাপন মূল্য। তাহলে তাপন মূল্য কাকে বলে? 1 গ্রাম খাদ্যের দহনের ফলে বা জারণের ফলে যে তাপ শক্তি উৎপন্ন হয়, সেই তাপ শক্তিকে খাদ্যের তাপ তাপ মানে তাপন মূল্য বলা হয়। ওকে, মানে 1 গ্রাম কার্বোহাইড্রেট, আমি একটু তোমাদের বলে দেওয়া উচিত, 1 গ্রাম কার্বোহাইড্রেট যদি বিপাকের হলে কত হয়, অবশ্যই এর সাথে রিলেটেড। প্রোটিন বলেছে 4.3 হয়, যদি বলতাম কার্বোহাইড্রেট তাহলে কত হবে, জানতে না। আবার বলি, তাহলে তাহলে কি হবে, এখানটা কি 67 গ্রাম প্রোটিনের তাপন মূল্য, এখানটা গুগলি করেছে ওটা, ঠিক আছে, গুগলি কোশ্চেন। প্রোটিনে যদি বলা হয় তাহলে হচ্ছে 4 পয়েন্ট কত, 4.3, তাই না, 4.3 বললাম। আচ্ছা, যদি কার্বোহাইড্রেট বলে 4.2, ওকে, আর ফ্যাটেও বলে 4.3। নেক্সট, কোন রাজ্যের জাগা মিশনের জন্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড যাই হোক এটা কি একটা ছিল, ওয়ার্ল্ড ড্যাশ অ্যাওয়ার্ড জিতলো আচ্ছা, জাগা মিশন, জাগা মিশন কোথায়, ভালো কোশ্চেন। জাগা মিশন উড়িষ্যাতে হবে, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে উড়িষ্যা। তাহলে ওয়ার্ল্ড হ্যাবিটেট, এটা ওয়ার্ল্ড হ্যাবিটেট, ঠিক আছে, ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড হলো যে জাগা, জাগা যে মিশন, এটি কিন্তু মর্যাদাপূর্ণভাবে এটি কিন্তু স্বীকৃতি পায়, এটি উড়িষ্যাতে, উড়িষ্যাতে। অপশন নাম্বার এ হিসাবে। ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ধারণা দেওয়া হয়, নির্দেশমূলক নীতি, আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান থেকে। হয়ে গেছে অ্যান্সার, প্রথমে অ্যান্সার আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান থেকে, মানে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। নেক্সট, নেক্সট, আচ্ছা, যদি বলা হয় ডিপিএসপি কত থেকে কত আছে, কত নম্বর অধ্যায়ে আছে, 4 নম্বর অধ্যায় পাঠে রয়েছে, 36 থেকে 51 নম্বর, 36 থেকে 51 নম্বর ধারা রয়েছে। ওকে, মনে রাখবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট,
1976 সালের 42তম সংশোধনে 4টি কিন্তু নির্দেশমূলক অ্যাড করা দেওয়া হয়েছে। ঠিক আছে? বর্তমানে সংবিধানে 17টি, বর্তমানে কতগুলি নির্দেশ ডিপিএসপি রয়েছে? টোটাল কিন্তু 17টি রয়েছে। এটি কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ 17, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 1976 এর 42তম সংশোধন আইনে কটি অ্যাড করা হয়? 4টি নেওয়া হয়। 4টি। এবং বর্তমানে কটি রয়েছে? 17টি রয়েছে এবং এটা আয়ারল্যান্ড সংবিধান থেকে নেওয়া হয়। এ সবকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট। ভারতের কোন সালে ভারতের কোন সালে প্রতিযোগিতামূলক পরীক্ষা সরকারি কর্মীদের নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়? এটাও একটা ভালো কোশ্চেন। 50-80 মানে প্রথম প্রতিযোগিতামূলক ভারতের ইংরেজরা মানে ভারতীয়দের নেয়, সেটি হচ্ছে অ্যান্সার 1853 সালের চার্টার অ্যাক্ট। 1853 সালের চার্টার অ্যাক্ট ইম্পর্টেন্ট, এটা ভালো কোশ্চেন ছিল। ভারতের প্রথম মহিলা বিচারপতির নাম কি? প্রথম মহিলা বিচারপতি হচ্ছে মহিলা বিচারপতি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি, ঠিক আছে? ওখানে দেখো অনেকেই দেখবে সুপ্রিম কোর্ট করে পাগল করে দেবা। তো এখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি, ঠিক আছে? সুপ্রিম কোর্ট দিয়ে ফতেমা বিবি হবে। বিশাল সেই লেভেলের কোশ্চেন ছিল কিন্তু এটা, কিন্তু সেই লেভেলের মেন্সে আসার কথা। এটা কোশ্চেন সেই লেভেলের। সুলোচনা মোদি, রোজিনা গুহ, আল্লাদি কেরল না কল্যাণিয়া? যদি বলা হয় সুপ্রিম কোর্টে তাহলে এর আনসার হবে মীরা সাহেব ফতিমা বিবি। যদি হাইকোর্টে বলা হয় লীলা সেঠ। আর যদি বলা হয় ভারতের প্রথম যদি মহিলা বলা হয় সেটি হবে আল্লাদি কেরল। ভিভিআই কোশ্চেন। আল্লাদি কেরল মনে রাখবা, প্রথম মহিলা বিচারপতি। নেক্সট। কয়লার একটি উপজাত দ্রব্য কি? কয়লা কি? প্যারাফিন, গ্যাসোলিন, ন্যাপথা, অ্যামোনিয়া? তাহলে বুঝতেই পারছো কয়লা হচ্ছে আচ্ছা, কয়লা উপজাত দ্রব্য আছে কয়লার, ন্যাপথাই তো হবে। অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে হতে পারে। অ্যামোনিয়া অপশন নাম্বার সি হবে না, ন্যাপথা হবে না। কার্বন যদি বলে না, না হবে না। কয়লা হচ্ছে উপজাত দ্রব্য হচ্ছে অ্যামোনিয়া, মনে রাখবে, ঠিক আছে? আলকাতরাও যদি বলে তাহলে হয়তো না, যেটা ন্যাপথার কাছে না, তোমরা একটুখানি ইয়ে করো, অ্যামোনিয়া হবে, ঠিক আছে? অ্যামোনিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যামোনিয়া কিন্তু কয়লার একটা উপজাত দ্রব্য। এছাড়াও আলকাতরাও কিন্তু কয়লার কিন্তু উপজাত। সব থেকে উৎকৃষ্ট মানে অ্যানথ্রাস এ দিয়ে নাম ছিল, বিটুমিনাস কয়লাটা সব থেকে বেশি পাওয়া যায়, দ্বিতীয় উৎকৃষ্ট কয়লা। 80 থেকে 90% এখানে কার্বনের পরিমাণ থাকে। ভারতের প্রাচীনতম কয়লা খনির নাম কি? দেখো কত কত আমি আনসার তোমাদের বলে দিচ্ছি, দেখো যেগুলি মাথায় আসছে মাইন্ডে সেগুলি বলে দিচ্ছি তোমাদের। দেখো আচ্ছা, রানীগঞ্জ তোমরা জানো। আহ, আহ, উম, আর কি, আচ্ছা, আর কি, কোল ইন্ডিয়া যদি বলো, কোল ইন্ডিয়া হচ্ছে কয়লা সদর দপ্তর। আর মাথায় আসছে না, অনেক কি বলে ফেললাম দেখো, অনেক কয়লা তো অনেক কিছু বলে ফেললাম। নেক্সট। 4 প্রকার হয় কয়লা। নেক্সট, সব থেকে বেশি পাওয়া যায় ভারতবর্ষে কয়লা, বিটুমিনাসটা পাওয়া যায়। নেক্সট, নিচের কোনটি তড়িৎ চুম্বক তরঙ্গ নয়? আলো, তাপ, তড়িৎ চুম্বক তরঙ্গ নয়। তড়িৎ চুম্বক তরঙ্গ নয়। আলো, শব্দ, তাপ, রেডিও? সঠিক অ্যান্সার কি হবে? শব্দ। আলো একটা কি চুম্বকীয় তরঙ্গ, অবশ্যই হতে পারে। তাপও হতে পারে, রেডিও হতে পারে, রেডিও তো অবশ্যই হবে। সঠিক অ্যান্সার কি? শব্দ। শব্দ একটি কি স্থিতিস্থাপক তরঙ্গ। এটি কখনো আলোক তড়িৎ চুম্বক, কিন্তু এটি আলোক তরঙ্গ কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলোক তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। শব্দ তরঙ্গ কি তরঙ্গ বলো? স্থিতিস্থাপক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারবে। ওকে, কিন্তু আলোক তরঙ্গ, তির্যক তরঙ্গ, ভিভিআই, শব্দের তরঙ্গ সব থেকে বেশি হয়, আলোক তরঙ্গ সব থেকে ছোট হয়। ইম্পর্টেন্ট, দেখো আমি কতগুলি প্রশ্নের আনসার বললাম, আবার রিপিট করছি। তড়িৎ চুম্বক তরঙ্গ নয় হচ্ছে শব্দ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি হবে? আলো হবে, রেডিও হবে, তাপ হবে, সবকটাই হবে। শব্দ কি? শব্দ একটা স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দ কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আলো কিন্তু একটা তির্যক তরঙ্গ। শব্দ তরঙ্গে তরঙ্গ থেকে সব থেকে বেশি হয়, আলোর সব থেকে কম হয়। কুয়ানরা কোন বংশের শাখা? প্যানচি, ইউচি, দাইচি, ইউকি? সঠিক অ্যান্সার কি হবে? কুয়ানরা। এই কোশ্চেনটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বাট কোথায় দেখেছি মনে পড়ছে না, বাট আমি এই কোশ্চেনটা দেখেছি, খুব ভালো কোশ্চেন ছিল। এটা হচ্ছে ইউচি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। হচ্ছে কুষাণরা, কুষাণ হবে। কুষাণরা এরা কিন্তু ইউচি বংশের এরা কিন্তু হচ্ছে শাখা ছিল, ঠিক আছে? এই যে কি বলবো আর কুষাণ, কুষাণ বংশের যদি প্রতিষ্ঠাতার নাম কি বলো? কুদুল কসপিস। কুজল
কথফিস, ঠিক আছে, এটা মনে রাখবা, মনে রাখবা। কুষাণরা কিন্তু স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা প্রচলন করে। তো ইম্পর্টেন্ট কি, কুজুল কথফিস প্রধান কিন্তু প্রতিষ্ঠাতা, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। নেক্সট, এটা কিন্তু ইউজ হবে। নেক্সট, কোন ইউরোপিয়ান কোন ইউরোপীয় খেলার মাঠ হিসাবে বিবেচনা, কোনটি ইউরোপের খেলার মাঠ হিসাবে পরিচিত? সুইজারল্যান্ড, নরওয়ে এবং বেলজিয়াম নাকি ফিনল্যান্ড? বলছে কোনটি অপশন নাম্বার কি, এ ইজ রাইট অ্যান্সার। সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের খেলার মাঠ হিসাবে পরিচিত পায়। নীল দর্পণের রচয়িতাকে, এটা এটা ডাব্লিউবিসিএস প্রিলিমসে অনেকবার, প্রিভিয়াস ইয়ারে অনেকবার, মানে অনেক ইয়ার এটাকে রিপিটেশন হয়েছে অনেক বাড়ানো। আর তো এর অ্যান্সার কি হয়, দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র, অপশন নাম্বার হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই দীনবন্ধু যে মিত্রের অন্যতম শ্রেষ্ঠ না রূপাকার হচ্ছে নীলদর্পণ। ওকে, কেন এইখানটা নীল চাষীদের বাস্তবায়িত এইগুলি কিন্তু তুলে ধরা হয় এই নীলদর্পণের গ্রন্থের মাধ্যমে। নেক্সট, 28তম কন্ট্রোল জেনারেল, ভালো কোশ্চেন, হচ্ছে কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল জেনারেল ক্যাগ, এটা ক্যাগ, ক্যাগ হবে এটা। তো সিসিজি আর যাই হোক ক্যাগ হবে। এটা ঘুরিয়েছে তোমাদের। 28তম মানে 28তম কন্ট্রোল জেনারেল অফ অ্যাকাউন্টেন্টস হিসাবে কাকে নিযুক্ত করা হলো? এর অ্যান্সার জানতেই হবে প্রত্যেক জনকে। 24তম নাকি, এটা কত, দাঁড়া দাঁড়া, 24, এখন বর্তমানে কিন্তু গিরিশ চন্দ্র মুর্মু। ওকে, অপশন নাম্বার হচ্ছে সি হবে, কিন্তু এখানে 28তম, তাই তো, 28তম, 28তম হবে এটা, উনি কিন্তু 29তম। আচ্ছা, সঞ্জীব কুমার ডুবে আছে, অপশন ডি হবে। সেই লেভেলের কোশ্চেন ছিল তো, ওই বিশাল ব্যাপার তো। 28তম কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। 28তম যে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টেন্টস, তিনি কিন্তু হচ্ছে সঞ্জীব শঙ্কর ডুবে সাহেব, এখন গিরিশচন্দ্র মুর্মু, ঠিক আছে। নেক্সট, ভারতীয় অর্থ ব্যবস্থা দান করকে কবে থেকে অস্তিত্বহীন করা হয়? 97 থেকে 98, 2000 থেকে 2001 কেন্দ্রীয় বাজেট প্রস্তাবে। অর্থ দান করকে কবে অস্তিত্ব, দান করকে, আচ্ছা, দান করকে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। 2000 থেকে 2001, মনে রাখবে। হ্যাঁ, এই এই 2000 থেকে 2001 কেন্দ্রীয় বাজেট প্রস্তাবে দান করকে এটি কিন্তু রাখা হয়নি, অস্তিত্বহীন করা হয় 2000 থেকে 2001। নেক্সট, সিন্ধু সভ্যতার সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস কি? শিলালিপি, মুদ্রা, সিন্ধু সভ্যতার খনন কার্য যেমন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যেমন হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা করেছেন, তাই না? এইগুলি আমরা জানি। তো এটার অ্যান্সার হবে অবভিয়াসলি। এই টাইমে কি আছে, এই টাইমে ভারতে জন মার্শাল ছিল, জেমস প্রিন্সেস ছিল, আমরা পড়েছি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি, এগুলি আমরা দেখেছি। তারা কিন্তু এই মাটি খুঁড়ে খনন কার্যের মাধ্যমে কিন্তু সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো, এরা কিন্তু আহ, মানে কি বলবো, যে খনন কার্য চালিয়ে মানে এরা কিন্তু এগুলি নিদর্শনগুলি কিন্তু খুঁজে পায়, ঠিক আছে। সঠিক আনসার কি, শিলালিপি না মুদ্রা হবে না, কোনো কিছু হবে না, অপশন নাম্বার হচ্ছে সি হবে। টেলিভিশন কে আবিষ্কার করে? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন ছিল। নেক্সট, টেলিভিশন, গাহাম বেল কিন্তু টেলিফোন, এখানে টেলিভিশন, টিভি কে প্রতিষ্ঠা করে? আহ, হচ্ছে সঠিক আনসার কি হবে? জে বার্ড, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, জে বার্ড, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট, জে বার্ড হচ্ছে টেলিভিশন আবিষ্কার করে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন জনগণের দ্বারা রাজ্যসভা, এটা অনেকবার ডাব্লিউবিসিএস প্রিলিমস এর কোশ্চেন, এটাও অনেকবার অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বা ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে অনেকবার এই কোশ্চেনটা আসা। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়, এটা অনেকবার কোশ্চেন। তো এটা কি বলছে, রাজ্যসভার সদস্যের দ্বারা হবে না, আর জনগণের তো অবশ্যই কখনোই হবে না, জনগণদের রাষ্ট্রপতি কখনোই না, ডিরেক্ট নয় ইনডিরেক্ট ভাবে হয়। তো সংসদের উভয় কক্ষের সদস্যের দ্বারা হবে, উভয় কক্ষে না না, ও অলরেডি কি হবে, সব বিধানসভাগুলি আছে, নির্বাচিত এমপি, নির্বাচিত এমএলএ, সব বিধানসভা, লোকসভা, সবার দ্বারা হবে। অপশন নাম্বার ডি ইজ রাইট আনসার, সঠিক আনসার অপশন নাম্বার ডি। নেক্সট, কার নামে গোয়ার মোপার এয়ারপোর্ট নাম দেওয়া আছে? নরেন্দ্র মোদী, মনোহর পরিকক্কর এবং প্রমোদ সাওয়ান্ত এবং যোগী আদিত্যনাথ? সঠিক অ্যান্সার কি হবে? মনোহর পারিক্কর ইনার নামানুসারে গোয়ার মোপা এয়ারপোর্ট নাম দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন।
তিনিই একমাত্র ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে আইআইটি প্রথম মুখ্যমন্ত্রী যিনি আইআইটি উত্তীর্ণ হয়ে মুখ্যমন্ত্রী আইআইটি মানে এত বড় মানে তার কোয়ালিফিকেশন আইআইটি দেখেছো আইআইটি পাওয়াটাও আজকাল ডিফিকাল্ট চান্স পাওয়া ডিফিকাল্ট তাহলে তিনি কিন্তু গোয়ার মুখ্যমন্ত্রী ছিল মনোহর পরিক্কর তিনিই কিন্তু তার নামানুসারে গোয়ার মোপা এয়ারপোর্টের নাম দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট তিনি কিন্তু আইআইটি তার কিন্তু কোয়ালিফিকেশন ছিল নেক্সট ভারতের থেকে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয় কোন দেশে ইতালি বার্মা জার্মানি জাপান সঠিক অ্যান্সার কি হবে লৌহ আকরিক সঠিক অ্যান্সার যদি হয় লৌহ আকরিক যদি বলে তাহলে জাপান হবে ইউএসএ হবে না জাপান হবে ভারতের আকরিক লোহা পাওয়া যায় কিন্তু অধিকাংশ কি লোহা জানো কি হেমাটাইট এবং ম্যাগনেটাইট এটি কিন্তু উড়িষ্যায় পাওয়া যায় আকরিক দিক থেকে উত্তোলনে কিন্তু উড়িষ্যা কিন্তু প্রথম স্থানে রয়েছে আবার বলে দিই উড়িষ্যা প্রথম স্থানে রয়েছে আমাদের আকরিক পাওয়া যায় লৌহ আকরিক কোথায় পাওয়া যায় মানে কি ধরনের লৌহ আকরিক পাওয়া যায় সেটা হচ্ছে হেমাটাইট এবং ম্যাগনেটাইট এবং মানে সর্বাধিক সব থেকে বেশি যদি রপ্তানি করা হয় সেটা হচ্ছে জাপানে হবে নেক্সট হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের প্রধান ধারণা প্রদান করেন কে আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের যে স্তরের আচ্ছা ঠিক আছে জন ডাল্টন বেকারেল বা এখানে বেকারেল হবে এখানটায় আর্নেস্ট রাদারফোর্ড নিলস বর এটা একটা ভালো কোশ্চেন দেখো বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করে সেটা হচ্ছে নিলস বোর অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার এটাও কিন্তু একটা সেই লেভেলের কোশ্চেন নিলস বোর তিনি কিন্তু এই হাইড্রোজেনকে পরমাণুকে কাজে লাগিয়ে তিনি কিন্তু বোর মডেল তিনি কিন্তু এই যে কক্ষপথগুলির সম্পর্কে আলোচনা কিন্তু করে ওকে ইম্পর্টেন্ট তিনি কিন্তু দেখায় যে যে এই যে কি করে ইলেকট্রনগুলি কি করে হচ্ছে উপচে না পড়ে কি করে হচ্ছে এই পরিমণ্ডল রাদারফোর্ডের যে ত্রুটিগুলি ছিল সেই ত্রুটিগুলিকে কিন্তু সংশোধন করা যায় বলে কি না এইটা হচ্ছে উপচে না পড়ে এর এই আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে এটি কিন্তু মানে স্থিতি অবস্থায় রয়েছে ঠিক আছে এটা কিন্তু ভালো প্রশ্ন এটা কিন্তু সেই লেভেলের কোশ্চেন সায়েন্সের কোশ্চেন এই বেশ ভালো ভালো কোশ্চেন পেলাম এখানে তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কিন্তু নিলস বর ওকে অপশন নাম্বার হচ্ছে তাকে আমরা বোর মডেল আমরা বলি না বোর মডেল অবশ্যই তোমরা পড়েছো সায়েন্স থেকে বা 9 10 তোমরা পড়েছো অবশ্যই নেক্সট আলীনগরের সন্ধি ওরে কি কোশ্চেন পেলাম আমরা চোখের সামনে আলীনগরের সন্ধি এটাও কিন্তু সেই লেভেলের কোশ্চেন এটাও কিন্তু অনেকবার অনেক পরীক্ষা আসা কোশ্চেন আলীনগরের সন্ধি কার সাথে কার হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা আলীনগরের সন্ধি এর অ্যান্সার কি হবে 1757 সাল 1757 কিন্তু আলীনগরের সন্ধি হয় কত সালে হয় কত ডেটে হয় আজকাল বর্তমানে ট্রেন্ডিং কোশ্চেন ডেটও দিয়ে দিচ্ছে এত কম্পিটিশন হাই করার জন্য 1757 সালের 9 ফেব্রুয়ারি মনে রাখবেন 9 ফেব্রুয়ারি জাস্ট একটু মনে রাখবা 9 ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার সাথে আলীনগরের চুক্তি হয় ওকে যাতে আলীনগরে কলকাতা যে জায়গাটা কিন্তু যে নবাব যে বন্দী হয় মানে মানে যে মানে হচ্ছে যে মানে কলকাতা যে মানে তোমার নবাব যে বন্দী হয়েছিল মুক্তি পাওয়ার জন্য এটি কিন্তু আলীনগরের সন্ধির মাধ্যমে স্থাপন হয় ইম্পর্টেন্ট 1757 সালে আলীনগরের সন্ধি হয় সিরাজউদ্দৌলার সাথে হচ্ছে লর্ড ক্লাইভ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয় রবার্ট ক্লাইভ ঠিক আছে মনে রাখবে নেক্সট ড জিভাগো ড জিভাগো লিখে কে নোবেল পুরস্কার পায় হচ্ছে বুঝতেই পারছো এটাও একটা সেই লেভেলের কোশ্চেন কি আছে সোল জেনসিসিন গর্গি সাখারভ প্যাস্টারনাক সঠিক অ্যান্সার কিন্তু পেস্টারনাক এই পেস্টারনাক তিনি কিন্তু নোবেল পুরস্কার পান জ জিভাগো লিখে নেক্সট ড জিভাগো ঠিক আছে মনে রাখবে নেক্সট হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত বণিকদের কি বলা হয় আচ্ছা অপশন নাম্বার এ হবে পানি ঠিক আছে পানি নেক্সট গুড গভর্নেন্স কনফারেন্স নিচে কোন শহরটি উৎপাদন করে দিল্লি ফরিদাবাদ ভোপাল জয়পুর সঠিক অ্যান্সার কি হবে ভোপাল এই ভোপালের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ভোপাল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দেখো নতুন মুখ্যমন্ত্রীর নাম কি শিবরাজ শিবরাজ সিং চৌহান এটাও কিন্তু আসতে পারে নিউ ইলেকশনে কিন্তু উনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছে শিবরাজ সিং চৌহান
তিনি কিন্তু এই ভোপালে গুড কি হচ্ছে গভর্নেন্স কনফারেন্স কিন্তু অনুষ্ঠিত করেছেন। ভোপাল, শিবরাজ সিং চৌহান, ঠিক আছে। নেক্সট, ভারতের সংবিধানে কত প্রকার জরুরি ব্যবস্থা দেওয়া রয়েছে? জানো তোমরা অবশ্যই 3 প্রকার জরুরি ব্যবস্থা আছে। কি কি জরুরি অবস্থা ইম্পর্টেন্ট? 352, 352 কি? আপৎকালীন ন্যাশনাল এমার্জেন্সি। 356 অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণার সময় এমার্জেন্সি। আর আর্থিক সংকট 360। তাহলে 352, 56, 60, 56, 52, 56, 60 মনে রাখবে, ঠিক আছে, 300 করে। নেক্সট, কলকাতা, বোম্বে, মাদ্রাসে কবে হাইকোর্ট? এটাও একটা সেই লেভেলের কোশ্চেন। 1865 সাল। এটাও একটা ভালো লেভেলের কোশ্চেন, সেই লেভেলের, মানে বুঝতেই পারছো কত সুন্দর সুন্দর কোশ্চেন তোমরা কিন্তু পারছো। কলকাতা, বোম্বে, মাদ্রাসের হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1865 সালে, মনে রাখবে। এই টাইমে এই টাইমে ভারতের ভাইসরয় কে ছিল? এটাই তোমার কোশ্চেন। এই টাইমে ভারতের ভাইসরয় কে ছিল? নিচের কমেন্টে জানাও। তাহলে আমি আবার বলছি, আবার শুনে রাখো। কলকাতা, বোম্বের মাদ্রাসে হাইকোর্ট 1865, এটা তুমি জানলেই। এই টাইমে ভাইসরয় কে ছিল? নিচের কমেন্টে জানাও। অবশ্যই সার্চ টু ইন্টারনেট বা নিজেরা যদি জানলে অবশ্যই সেটা তুমি জানাও। এরপর নিচের কমেন্টে জানাও, ঠিক আছে। এটার অ্যান্সার কি হবে? ব্যারোমিটার আবিষ্কার কে করে? ব্যারোমিটার আবিষ্কার করে, বুঝতে পারবে ব্যারোমিটার নাম থেকে, দেখো নাম থেকে টোরসেলি ব্যারোমিটার আমরা বলি। ইভার জেলস, যে জেলিস্টা টর্সেলি, এটা পুরো একদম 1 নাম্বার, পুরো ইজি নাম্বার তোমাদের দিয়ে দিয়েছে। আহ না জানলেও টর্সেলি ব্যারোমিটার জানলেই তোমরা জেনে যাবে যে এটাই অ্যান্সার। পাক প্রাক স্বাধীন ভারতে সর্বপ্রথম অর্থ কমিশন গঠিত হয়। এটা একটা সেই লেভেলের কোশ্চেন। প্রথম অর্থ কমিশন প্রাক মানে ভারত স্বাধীন ভারতে, এই সর্বপ্রথম অর্থ কমিশন গঠিত হয় সেটি হচ্ছে 1921 সালে। তাহলে বলে পরাধীন ভারতে অর্থ কমিশন গঠিত হয় 1921 সালে। আর যদি বলা হয় স্বাধীন ভারতে প্রথম অর্থ কমিশন কবে হয়, সেটা হচ্ছে 1951। দুটোই কিন্তু লাস্টে এক আছে, দেখো। তাহলে একুশে হচ্ছে একুশে হচ্ছে ভারতের প্রাক সর্বপ্রথম অর্থ কমিশন হয়, এবং 1951-তে স্বাধীন ভারতের প্রথম অর্থ কমিশন হয়। দুটোই কিন্তু এক এক আছে, ঠিক আছে। এই অর্থ কমিশনের কি হয়? কেসি নিয়োগী, মনে রাখবা, কেসি নিয়োগী এবং রাজেন্দ্র পরীক্ষায় আসে। অর্থ কমিশনের প্রধান পার্সন কে ছিল? ইম্পর্টেন্ট কিন্তু, কেসি নিয়োগী পরীক্ষা কিন্তু আসে, এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের অধীনে হয়। নেক্সট, কে হার্ভার্ড হার্ভার্ড ল স্কুল সেন্টার এ দ্বারা অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপে সম্মানিত হলেন? ডি ওয়াই চন্দ্রচূড়। আচ্ছা, গ্লোবাল লিডারশিপ, এটা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন, ভালো কোশ্চেন। গ্লোবাল লিডারশিপ হচ্ছে ডি ওয়াই চন্দ্রচূড়, অপশন নাম্বার এ। 1 সেকেন্ডে, মানে ডাব্লিউবিসিএস এর কারেন্ট অ্যাফেয়ার, মানে যারা দেখছো তোমাদের সাথে শেয়ার করি। ডাব্লিউবিসিএস এর পরীক্ষা অলরেডি অনেকে দিয়েছো, যারা যারা দেখছো। কারেন্ট অ্যাফেয়ার তো অনেক পড়ে গেছিলাম, সত্যি কথা বলতে ভালোই পড়ে গেছিলাম কারেন্ট অ্যাফেয়ার। প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে কে মারা গেছে, কে ইয়ে করেছে, সেগুলো পড়ে গেছিলাম। হ্যাঁ, কে বই লিখেছে, কি বই লিখেছে, কে অস্কার পেয়েছে, কি পেয়েছে, কত ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, হ্যাঁ, এত কিছু পড়ে গেছিলাম। পরীক্ষা হলে কি এসছে বলো? যারা দেখে তারা কিছু এসছে? কিচ্ছু, এমন এমন কারেন্ট অ্যাফেয়ার দিয়েছে, সেই কবেকার কারেন্ট অ্যাফেয়ার। আর এই বর্তমানে কারেন্ট অ্যাফেয়ারের সাথে কোনো পার্থক্যই নেই, মানে কোনো তুলনাই হয় না। সব কি সব কারেন্ট অ্যাফেয়ার না আছে কারেন্ট অ্যাফেয়ারে কমন, তাহলে ভাবো কি বলবো বলো। তো এত কিছু প্রচেষ্টা করে লাস্টে কারেন্ট অ্যাফেয়ারে 25টা নাম্বারের মধ্যে পুরো একদম টোটালি অনেকের নিট, অনেকের কম। তাহলে সেই লেভেলের মানে কোশ্চেন করেছে ডাব্লিউবিসি, যারা 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 প্রশ্ন পরীক্ষা যারা দিয়েছো তারা জানোই যে কি লেভেলের কোশ্চেন করেছে। তাহলে অ্যান্সার কি হবে? ডি ওয়াই চন্দ্রচূড়। ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু বর্তমানে কি আছে বলো? সব থেকে সুপ্রিম কোর্টের প্রধান
বিচারপতি, সিজেআই আছে ইম্পর্টেন্ট। নেক্সট, দেশের কোম্পানিকে কিসের দেশের কোম্পানিগুলিকে কিসের উপর কর্পোরেশন কর দিয়ে থাকে? তাদের আয়ের উপর, প্রান্তিক বিনিময়ের পরিমাণের উপর, উৎপাদনের উপর, বিক্রয়ের উপর। সঠিক অ্যান্সার কি হবে? তাদের আয়ের উপর। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। তাহলে এই দেশের কোম্পানিগুলি তাদের যে আয় হবে তাই আয়ের উপরে কিন্তু কর্পোরেশন ট্যাক্স দেয়, এই জন্য একে বলা হয় কোম্পানি কর বা কর্পোরেট ট্যাক্স বলা হয়। নেক্সট, ভারতের প্রথম মহিলা যে এম.এ ডিগ্রি পায়, তাহলে দেখো প্রথম মহিলা, ঠিক আছে, যিনি এম.এ ডিগ্রি পায়, সরোজিনী নাইডু, রানু ঘোষ, সুলোচনা মোদি, চন্দ্রমুখী বসু। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চন্দ্রমুখী বসু। চন্দ্রমুখী বসু, মনে রাখবে চন্দ্রমুখী। এই ব্রিটিশ শাসিত অঞ্চলের প্রথম দুজন নারী মানে ইতিহাসে তারা কিন্তু আহ, মানে ইতিহাসে কিন্তু তারা কিন্তু এম.এ ডিগ্রি পায়। দুজন, একজন নয় কিন্তু দুজন আছে। একজনের নাম কি কাদম্বিনী গাঙ্গুলি, দ্বিতীয় নম্বর আছে চন্দ্রমুখী। অবশ্যই কোথা থেকে পায় বলো? বেথুন কলকাতার বেথুন কলেজ থেকে, বেথুন কলেজ 1883 সালে কিন্তু পায়। ওকে, যদি বলে ভারতের প্রথম যদি বলা হয় মহিলা, সেটা হচ্ছে বাংলায় যদি বলা হয় চন্দ্রমুখী বসু, ঠিক আছে। কাদম্বিনী তিনি কিন্তু ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেয়, পরবর্তীকালে তিনি কিন্তু ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেয়। তাহলে আরেকবার রিপিট করে দিই, প্রত্যেক জনের খুবই চাইছো যে আরেকবার রিপিট করলে বেশ ভালো হবে। আচ্ছা, যদি বলা হয় যে প্রথম মহিলা এম.এ ডিগ্রি লাভ করে, সেটা হবে চন্দ্রমুখী এবং কাদম কাদম্বিনী গাঙ্গুলি। দুইজন মহিলাই কিন্তু বেথুন কলেজে 1883 সালে তারা কিন্তু স্নাতক হয়। বাঙালি যদি বলা হয় বাংলায় চন্দ্রমুখী তিনি কিন্তু করে, এবং কাদম্বিনী গাঙ্গুলি বর্তমানে এখন বসু ছিল, যে কাদম্বিনী, যাই হোক, কাদম্বিনী গাঙ্গুলি তিনি কিন্তু ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেয় পরবর্তী ক্ষেত্রে। নীল বিদ্রোহের নেতা কে ছিল? নীল বিদ্রোহের নেতা বুঝতেই পারছো, অপশন নাম্বার এখানটা আমাকে লাগবেও না। তোমরা নীল বিদ্রোহ, অনেকে বিরসা মুন্ডা গিয়ে আবার করে দিও না ভাবো। যাই হোক, নীল বিদ্রোহ বলেছে দিগম্বর বিশ্বাস। বিরসা মুন্ডা মিলে গেছে বলে পট করে দাগ দিলে। আচ্ছা, অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার, দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস। এই যে নীলদের চাষীদের জন্য অত্যাচারকে কাজে, মানে অত্যাচারের উপরে দীনবন্ধু মিত্র তার বিখ্যাত তার হচ্ছে নাটক নীল দর্পণের, তিনি কিন্তু তাদের যে দুর্দশার কথা কিন্তু উঠিয়ে আনেন, ঠিক আছে। নীল বিদ্রোহ অন্যতম আরো আছে দিগম্বর বিশ্বাস তো অবশ্যই, এবং তুমি এখনই বললে বিষ্ণু বিশ্বাস, অবশ্যই বললে বিষ্ণুচরণ বিশ্বাস, ইনি একই নাম, যাই হোক। নীল বিদ্রোহের জন্য নেতা হচ্ছে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস। দুটোই কিন্তু মনে রাখবা, ঠিক আছে, ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে, অবশ্যই। ভালো কোশ্চেন। নেক্সট, আচ্ছা 41-এ চলে এসেছে, আচ্ছা অনেকখানি চলে এসেছে, দেখো। নেক্সট, বাবা রামচন্দ্র কোথায় কৃষকদের সংঘবদ্ধ করেছিলেন? ইম্পর্টেন্ট, আর একটা অবোধ, বাংলা, বিহার, অন্ধ্র। সঠিক অ্যান্সার কি হবে? অবোধ। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার, অবোধ। বাবা রামচন্দ্র অবোধ বা অযোধ্যার যেটি কৃষকদের সংঘবদ্ধ করেছিল। অবোধ মানে অযোধ্যা, ঠিক আছে। তো এই অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলন বাবা রামচন্দ্র গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করেছিল, মনে রাখবে। ওকে, এছাড়াও তিনি কিন্তু কিষাণ সভার নেতৃত্বে তিনি কিন্তু একটা শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন, এটা মনে রাখবে। তাহলে বলো কোন টাইমে করে? অসহযোগ আন্দোলনের টাইমে করে। তিনি কোথায় করে? অবোধ বা অযোধ্যায় করে। কে করে? কৃষক সংগঠনকে শক্তিশালী করে দেয় বাবা রামচন্দ্র। ওকে, নেক্সট, এএসকিউ পুরস্কার 2022 অনুযায়ী কোন বিমানবন্দরকে এশিয়ার প্যাসিফিক অঞ্চল হিসাবে সেরা মর্যাদা দেওয়া হয়? এটাও একটা ভালো কোশ্চেন, ঠিক আছে। কেম্পো কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, তিরুচিরাপল্লী, হ্যাঁ তিরুচিরাপল্লী হবে অ্যান্সার, রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার, তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর। কারেন্ট অ্যাফেয়ার দেখেছো কি লেভেলের কারেন্ট অ্যাফেয়ার? দেখো সেই লেভেলের কারেন্ট অ্যাফেয়ার। তো 2023 সালে এয়ারপোর্ট কাউন্সিল যে ইন্টারন্যাশনাল, যে ACI
তিনি কিন্তু ASQ পুরস্কার প্রাপ্য হিসাবে তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে এয়ার প্যাসিফিক অঞ্চলের সেরা রেটিং হিসাবে দেওয়া হয়। ঠিক আছে, বিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়। নেক্সট, প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন? লোকসভা। প্রধানমন্ত্রী আমরাই নিয়োগ করি নাকি? লোকসভা, লোকসভা রাজ্যসভায় যৌথভাবে রাষ্ট্রপতি এবং লোকসভা নির্বাচন করে এবং রাষ্ট্রপতি নিয়োগ করে। ও তো হয়ে গেল অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। লোকসভা নির্বাচন করে এবং লোকসভা মানে আমরাই নির্বাচন করছি এবং রাষ্ট্রপতি নিয়োগ করে। প্রধানমন্ত্রী মানে এই রাষ্ট্রপতি নিয়োগ করে, তিনি আহ, রাষ্ট্রপতি নিয়োগ করে কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 75, 75 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি নিয়োগ করবে। ঠিক আছে, 75 মনে রাখবে। 100 দিনের গ্লোবাল সিটি ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? 100 দিনের গ্লোবাল ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? গোয়া, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি গুজরাট? অ্যান্সার হবে কি উত্তরপ্রদেশ। অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। তাহলে এটাও একটা ভালো কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন। এই উত্তরপ্রদেশ সরকার আসন্ন গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট এবং G20 সম্মেলনের আগে 100 দিনের গ্লোবাল সিটি ক্যাম্পেইন লঞ্চ করলো। মনে রাখবে, ভালো কোশ্চেন। হেলিকপ্টার আবিষ্কার করে কে? সায়েন্স থেকে কোশ্চেন। এটিএন উইমিচেন, স্যার ফ্রাঙ্কস উইলটন, গর্ডন মুর, সি ককেরেল। সঠিক অ্যান্সার কি হবে? এই এটিএন উইচমিচেন। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটিএন উইমিচেন তিনি কিন্তু হেলিকপ্টার আবিষ্কার করে। নেক্সট, ভারতের পঞ্চবার্ষিকী মানে ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত করা হয়? সঠিক অ্যান্সার কি হবে? 15ই মার্চ 1952। অপশন নাম্বার এ হবে, বুঝতেই পারছো, অপশন নাম্বার এ হবে। নেক্সট, এখন কিন্তু বর্তমানে কিন্তু প্ল্যানিং কমিশন নেই, বর্তমানে কি আছে? 1লা জানুয়ারি 2015 সাল থেকে নীতি আয়োগ করা হয় নরেন্দ্র মোদীর টাইমে। নেক্সট, মোহাম্মদ আলী কোন জেলার সাথে যুক্ত? আহ এটা লাগবে না, এটা অপশনে লাগবে না। অপশন এ হচ্ছে বক্সিং। মোহাম্মদ আলী তিনি কিন্তু বক্সিং এর সাথে সম্পর্কিত। নেক্সট, ভারতের ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলায় কোন রাজ্যে? এটা অপশন লাগবে না। এটার অপশন এটা ডি হবে, এটা লাগবে না এসব। ভিলাই কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। ভিলাই কিন্তু ছত্তিশগড় বৃহত্তর, এটা লৌহ ইস্পাত কেন্দ্র কিন্তু বৃহত্তর, মনে রাখবে। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম হচ্ছে ভিলাই। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই ভিলাই কিন্তু এটি কিন্তু সোভিয়েত মানে কার মানে মানে বলবো কার যুক্তরাষ্ট্রের সোভিয়েত যুক্তরাষ্ট্রের হচ্ছে সহযোগিতায় কিন্তু এই ভিলাইটি হয়। অ্যান্সার কি হবে? ছত্তিশগড়ে, এবং এটি হচ্ছে বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। লাস্ট কোশ্চেন, শেষতম কোশ্চেন হওয়ার আগে যারা এখনো লাইক করনি, কমেন্ট করনি, তারা খুবই খারাপ কাজ করছো। লাইক কমেন্ট করাটা যেমন তোমার কর্তব্য, আমারও কর্তব্য তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়া। এই সামান্যটুকু কর্তব্য থেকে যদি ইগনোরড হও, তাহলে তুমি পড়াশোনা করে কি হবে? মানে পড়াশোনা করেই বা কি হবে? দায়িত্ব জ্ঞান তো রাখতে হবে নাকি আমাদের? প্রত্যেকজনের ডিসিপ্লিন, দায়িত্ব জ্ঞান রাখতে হবে। এই জন্য অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করো, লাইক করো, এবং সাবস্ক্রাইব তো যারা নিউ আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ইউটিউব চ্যানেলকে গ্রো করার দায়িত্ব তোমাদের, কিন্তু সেটাকে তুমি নিজেদের দায়িত্ব পালন করো। আমার দায়িত্ব প্রত্যেকদিন তোমাদের মক নেওয়া। প্রত্যেক দিন এভরিডে তোমরা কিন্তু সেই লেভেলের কারেন্ট অ্যাফেয়ার থেকে শুরু করে, সেই লেভেলের জিকে থেকে শুরু করে সেই লেভেলে তুমি পাবে। তো এই দায়িত্ব তো আমার, তা তোমার দায়িত্ব কি? কমেন্ট করা বা লাইক করা, লাইক কমেন্ট শেয়ার সবকটাই করা। তো অবশ্যই করো, আশা করি আমার ভালো লাগবে। তো অবশ্যই ভালো লাগবে। তো লাস্ট কোশ্চেন অ্যান্সার বলে দিই। সালোকসংশ্লেষের জন্য উদ্ভিদের কোন অঙ্গটি আদর্শ স্থান হিসেবে করা হচ্ছে? অ্যান্সার জানো তোমরা, পাতা হবে অ্যান্সার। অপশন নাম্বার
দ্য পাথ ইজ রাইট। লাস্ট কোশ্চেন, সুন্দর কোশ্চেন থেকে শেষ করলাম, মানে একটা আমাদের ইজি কোশ্চেন থেকে শেষ করলাম। প্রথম কোশ্চেন ভালো কোশ্চেন থেকে, আর লাস্ট কোশ্চেন ইজি কোশ্চেন থেকে। অবশ্যই ভালো, তো মনটা ভালো লাগলো যে আমি এই কোশ্চেনটা, লাস্ট কোশ্চেনটা পারা কোশ্চেন থেকে সলভ করলেন। যারা যারা পারতেন না তারা কিন্তু পেরে গেছো। তাহলে অবশ্যই এই জন্য একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্রয়োজন, তো অবশ্যই করবে। তাহলে ছাড়লাম তাহলে এখানটায়।